আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মিসার সুজানা এবং আমি ফারিয়া শারমিন। 2017 সালে জীবন বাঁচাতে দেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। 2026 সাল পর্যন্ত এই সংকট 1 দশক পূর্ণ হতে চলেছে। ইতোমধ্যে জনগোষ্ঠী ঠেকেছে 12 লাখে। বিশেষজ্ঞরা বলছেন, সময় ক্ষেপণ এভাবে চলতে থাকলে বাংলাদেশ পড়বে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। মিয়ানমারের সাথে যেসব দেশের ভূ রাজনৈতিক স্বার্থ আছে তা কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করাই হবে ঢাকার মূল লক্ষ্য। শাকিলা করিমের রিপোর্ট। সীমান্তের ওপারে আগুন, এপারে মানুষের স্রোত। 2017 সালের আগস্টে রাখাইন থেকে সন্তানকে বুকে চেপে হাতে যা পেয়েছে তাই নিয়ে সীমান্তে ছুটেছিল লাখো মানুষ। ভেবেছিল এ যাত্রা হয়তো সাময়িক। এরপর পেরিয়ে গেল 9টি বছর। বাংলাদেশেও সরকার আসে আবার সরকার যায়, আসে আশার বাণীও, কিন্তু রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। শুধু ফেরত পাঠালেই সমাধান নয়, নিরাপত্তা, নাগরিকত্ব, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তা সবই প্রত্যাবাসনের অংশ। আর এখানেই বাংলাদেশের সামনে কূটনীতির কঠিন পরীক্ষা। যে সীমিত সংখ্যক যে সকল ভেরিফাইড রোহিঙ্গা আছে, সেইটা যদি জান্তা সরকার যেটা 3 লক্ষ নেয়ার জন্য তারা রাজি হয়েছে, এইটা যদি নেওয়া যায় তাহলে আমার ধারণা যে এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি হবে। আন্তর্জাতিক চাপ এবং অন্যান্য যে সকল কূটনৈতিক চাপ, তার মাধ্যমে বাকিদেরকেও নেওয়া যাবে। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও জানে যে এই ধরনের রিপ্যাট্রিয়েশন না ঘটলে শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা না, সেটা ভারত, মিয়ানমারের লং টার্ম অস্থিতিশীলতা এবং রিজিয়নাল অস্থিতিশীলতায় পরিণত হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2017 সালের আগে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা ছিল প্রায় 40,000, আর বড় ঢলে 7 লাখ থেকে এখন দাঁড়ালো 12 লাখের বেশি। এখন প্রশ্ন, শুধু রোহিঙ্গারা ফিরে গেলে কার নিয়ন্ত্রণে এবং কোন অধিকার নিয়ে ফিরবে? এখানে আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে, বিভিন্ন আঞ্চলিক ফোরাম আছে। তাদের যে মানবাধিকার এবং নিরাপত্তা গ্যারান্টি যেটা, এটাও পরবর্তীতে যুক্ত করা যেতে পারে। কূটনীতির পুরনো পথ, ঢাকা নেপিডো দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক জোটগুলোকে জোর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। চীনের যে বড় রকমের আধিপত্য মিয়ানমারের উপরে এবং সেই সাথে ভারতের যে ইন্টারেস্ট আছে মিয়ানমারে, সেই জায়গাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটা অনেকটাই প্রশমিত। বাংলাদেশের জন্য এটা থেকে একটা মাইলেজ নেওয়াটা খুব একটা অসুবিধা কিছু হবে। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো সুযোগ এবং এই সুযোগটাকে বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপের খুব ভালো করে নেওয়া উচিত এবং নিয়ে একটা একেবারে যেটাকে বলা হয় যে সলিড লং টার্ম রিপ্যাট্রিয়েশন প্ল্যান। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। তা দ্রুত করা না গেলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। শাকিলা করিম, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। সকাল থেকে দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশে গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানায় রোহিঙ্গারা। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চাই, এমন নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের মাঠে জড়ো হন। এছাড়া উখিয়া কয়েকটি ক্যাম্পের পৃথক সমাবেশে শিশু ও নারী সহ অর্ধলক্ষ মানুষ অংশ নেন। আমাদের মা বোন আর ভাই বোনকে নির্যাতন করছে, ওই নির্যাতন আমরা বিচার চাই। আর হচ্ছে আমাদের রাইট যেটা আছে ওটা যদি আমাদেরকে দেয়, আমরা এজিলে ওইখানে চলে যেতে চাই। আমাদেরকে জুলুম করছে, আমার মা বোনকে মারি ফেলছে, ওইটার জন্য আমরা একটু বিচার চাইতেছি আর কি। আমরা দেশে আমরা ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার যদি আমাদেরকে মায়ানমারে রিটার্ন করতে চায়, আমাদেরকে UN ফোর্স দিতে হবে, আমাদের রাইট আমাদেরকে দিতে হবে। দলমত নির্বিশেষে সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষায় সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক সংকট, তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। আওয়ামী সরকার রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে
বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচার ছাড়া আটক রাখা বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে তা বর্তমান সরকার নিশ্চিত করবে। আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে এনশিওর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান সংস্থা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই। পুলিশ বাদী হয়ে এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে, তাই বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে একথা জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন নতুন এক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু অনুদান নয়, যৌথ অর্থায়ন ও অনুদান নির্ভর সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং চট্টগ্রাম বন্দরে ইউরোপীয় সহযোগিতার মাধ্যমে অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনা রয়েছে। তবে এতদিনেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এটি কেবল পুরনো দৃষ্টিভঙ্গি থেকে নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনই নয়, বরং উন্নয়ন সহায়তার ক্ষেত্রে শুধু অনুদান ভিত্তিক অর্থায়নের উপর জোর না দিয়ে যৌথ অর্থায়ন, ঋণ প্রদান, ঋণের গ্যারান্টি এবং আমাদের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেয়া। ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া কিভাবে আরও সাশ্রয়ী করা যায় তা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। আর এফইউডির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের নির্বাচনে 16 লাখ ব্যালট নষ্ট হয়েছে, অর্থাৎ প্রতি 50টি ব্যালটের একটি নষ্ট হয়েছে। ভোটারদের শিক্ষিত করতেও অংশীজনরা সফল হয়নি। নির্বাচনকে সম্মিলিত প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, পর্যবেক্ষকদের নিরপেক্ষতা থেকে বাস্তবতার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করতে হবে। নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অনন্য উল্লেখ করে সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের সহিংসতা চায় না। 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য অনন্য একটি নির্বাচন। আমাদের টোটাল নির্বাচনে আমাদের ফ্যাটালিটি হয়েছে 2টো। বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, জুলাই হত্যা মামলায় বিদেশ পলাতক সবাইকে ফেরত আনতে চায় সরকার। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বলেন, ফ্যাসিস্টদের সমর্থকেরা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভি ও সরকারি মাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর খবরও প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না।
বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন প্রত্যেককে আমরা ফেরত চাই। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে 141 কোটি টাকা পাচারের অভিযোগে আরও 3টি মামলা করেছে দুদক। এই নিয়ে জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে 600 কোটি টাকা লোপাটের অভিযোগে 33টি মামলা করল কমিশন। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 141 কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান সহ 2 জনকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র SM আসিফ শামসার বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেয় মামলা করেছে দুদক। সাতাশটি ডিলের মাধ্যমে 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে রূপান্তর করত UAE, UK, USA সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দফা দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। দুপুরে মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 5 সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকা অধিকাংশ শিল্প কারখানা ও সিএনজি পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও শিল্প কারখানার লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেয় সাধারণ সিএনজি চালকদের অপেক্ষা হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। $180 এমুকেরা পায়, সারাদিন 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থেকে গ্যাস ঢুকে মাত্র 200-250 টাকা। এইভাবে তো গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় একই অবস্থা, ব্যাগ জায়গায় তো কালিয়াকৈর ডিস্ট্রিক্টের মধ্যে লরি মরি লাগে তো গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না। গ্যাস তো সীমিত অপারে হালকা পাতলা কোনো চলা লাগে, একবার নিলে মনে করেন যে আর সারাদিন চলা যায় না, 2-3 বার লাগে। জ্বালানি খাতে দেশের পরিস্থিতি ভালো অবস্থায় নিতে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, গ্যাসের সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও দ্রুতই তা সমাধান হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহিদুর রহমান। দেশের সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। আমরা আশা করি সমস্যা সহনীয় অবস্থায় যাব, এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি।
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মুনাফার টাকা থেকে কোনো ধরনের হেয়ার কাট থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। দুপুরে গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। পরে বিজ্ঞপ্তিতে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে, তাই সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীকে হেয়ার কাট না থাকার বিষয়টি নিশ্চিত করবে বলেও জানানো হয়। ৩৫,০০০ কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানগণ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবা উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ তাদের স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে পেছালো বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আসিয়া হত্যা, ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ। পরবর্তী নির্ধারিত দিন ৩১ আগস্ট। এর আগে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় ৮ বছর বয়সী শিশুটির। এ ঘটনায় আসিয়ার মায়ের করা মামলায় একই বছরের ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। কক্সবাজার টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এদিকে গুমের মামলায় অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মায়ের ডাক সংগঠনের সদস্যরা। জি এ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। দু 2018 সালের 27 মে রাতে ফোনে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক তার স্ত্রী ও মেয়ের কথোপকথনের এই অডিও স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের আড়ালে হত্যার জীবন্ত সাক্ষী হয়ে আছে কল রেকর্ডটি। 24-এর গণঅভ্যুত্থানের পর ক্রসফায়ারের নামে আলোচিত এ হত্যার বিচার চলছে ট্রাইব্যুনালে। এ ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে এ বিষয়ে করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেয়। কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক দিয়ে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। এদিকে গুমের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সদস্যরা। 150টি মামলার একটিরও তদন্ত এখন পর্যন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন সংগঠনের সমন্বয়ক। অলরেডি ডিলেইড, তো সেই জায়গাতে ওই
পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না। কিছু কেসে আমরা বলবো না যে অনেক দূর এগিয়েছে, কিছু দূর এগিয়েছে ইনভেস্টিগেশন, বাট এখনো কিন্তু ফুল ক্লোজারে কোনো কেস যায়নি। তবে গুমের মামলাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলের 250টি গুমের ঘটনা তদন্তে 5 বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টি ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য নদীর মোহনা, চাঁদপুর ও সমুদ্র উপকূল মোংলায় ফিজিবিলিটি স্টাডির জন্য নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য 16,000 কোটি টাকার সায়দাবাদ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে। এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় 4,500 কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে। স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের 2টি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। গ্যাস যদি দেওয়া সম্ভব হয় তাহলে পানিও সারা দেশে অসম্ভব কিছু হবে না ইনশাল্লাহ। বঙ্গোপসাগরে বরগুনার হাইরের চর এলাকায় ট্রলারডুবির 22 ঘণ্টা পর নিখোঁজ 5 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝি ও জেলেরা। এতে জেলে পরিবারগুলোতে বইছে শোকের মাতম। এরই মধ্যে পাথরঘাটায় দাফনের প্রক্রিয়া শুরু করেছেন স্বজনরা। বরগুনা পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 4 দিন আগে জীবিকার তাগিদে বরগুনার পাথরঘাটার বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকট ট্রলারে করে মাছ শিকারে গিয়েছিলেন 13 জেলে। ঝড়ের কবলে পড়া ট্রলারটি থেকে 8 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন 5 জন। সকালে নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ট্রলারের মধ্যে আটকা পড়ায় মৃত্যু হয়েছে তাদের। এই বাড়ি বই যাব দেও গাঙ্গের কিছু আই কই গাঙ্গে যা দেখতে কইতো ওনার কই বাড়ির দিকে কিছু না গাঙ্গে কিছু না কালি কাছে বড় দেখতে রাখি। ট্রলারের ভিতরে লাশ পাওয়া গেছে, বাড়িতে স্বজনদের জানাই দিয়েছে কবর টবর খুঁজে ব্যবস্থা করার জন্য। ভিতরে আমি সহ 6 জন মানুষ একদমই আটকা পড়ে গেছি, ইঞ্জিন রুমের মধ্যে পড়ে গেছি। ও 5 জন ওরা বাইরের নাই, ওরা কোনো দুয়ার মার কিছু হয় না, ওরা ওই ডাইরেক্ট মেশিন রুমে চলে গেছে। ওর মধ্যে একজন লোকাল হিন্দু। সোমবার দুপুরে মাছ ধরা শেষে বিশ্রাম নিচ্ছিলেন জেলেরা। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় ভেতরে থাকায় বের হতে পারেননি 5 জন। যখন ঠেলা দিছি তখন আবার আরেকখানে বাজছে, তাই এত সিদ্ধি গেছে, এই কেন্নয় ব্যথা লাগছে, বহে বাড়ি লাগছে, কিন্তু তারপরও বাঁচার জন্য আর কি চেষ্টা করছি। পরে একটা বোর্ড আউট হইতে ওই বোর্ডটায় আমাকে ধারে আইছে, তাই তো অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টার। তাদের মৃত্যু ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ট্রলার মালিক সমিতি। তাদের বাড়িতে কেনা খবর দিয়েছে যে তারা মারা গেছে, তারা নাকি কবরও করতেছে। নিহত জেলেদের অসহায় পরিবারকে সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, আরটিভি। শিক্ষা খাতে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে 5 দিনের দ্বিপাক্ষিক সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন। সফরে মন্ত্রী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বিভিন্ন বৈঠক ও ফোরামে অংশগ্রহণ করবেন। পাশাপাশি চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। সফরকালে চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এরপর 29 আগস্ট সফর শেষে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নারীদের ক্ষমতায়ন প্রতিষ্ঠায় সকল কমিটিতে অন্তত 30% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DFAB-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য খাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনার সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ফার্মাসিস্টদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা একটি মানবিক বাংলাদেশ, যেখানে সবাই সবার অবস্থান থেকে যার কি অধিকার সেটা পাবে, সেই অধিকার নিশ্চিত করার জন্য, অর্থাৎ ভালো ঔষধ পাওয়া এবং সেবা পাওয়ার যে অধিকার জনগণের রয়েছে, সেই লক্ষ্যে এই ফার্মাসিস্টরা গ্রাসরুট। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।